আচ্ছা, আজকে আমরা পড়বো হলো ধারণার অনুষঙ্গ। কেমন? উম ধারণার অনুষঙ্গ হচ্ছে এই আহ, এই বাংলা বইয়ের 6 চ্যাপ্টার এটা। কেমন? আচ্ছা, তো ধারণার উৎপত্তি আলোচনা করার পরে, মানে এখানে আর কি মুদ্রণ এবং ধারণার আলোচনার পরে আহ এনকোয়ারি বইয়ের 3য় অধ্যায়ে হিউম ধারণার অনুষঙ্গ প্রসঙ্গ উত্থাপন করে। তাহলে এটা এনকোয়ারি বইয়ের কিন্তু 3য় অধ্যায়। কেমন? আর এই বইয়ের এটা হচ্ছে 6 চ্যাপ্টার, এই যেটা বাংলা অনুবাদ করা হয়েছে এটা 6 চ্যাপ্টার। আচ্ছা, হিউম বলেন কোনো বা কোনো কোনো অনুষঙ্গ সূত্র বিভিন্ন ধারণা সম্পর্ক আহ, অনুসরণ করে বিভিন্ন ধারণা সম্পর্কিত হয়, এ যাবৎ কোনো দার্শনিক আলোচনা করেননি। আচ্ছা, হিউমের কেবল সাদৃশ্য, রিজেম্বলেন্স, সন্নিধি বা কন্টিগুইটি ও কারণতা বা কজেশন দিয়েই সর্বপ্রকার অনুষঙ্গ ব্যাখ্যা করা যায়। আচ্ছা, এবারে হিউম ধারণার অনুষঙ্গ সূত্র বলতে হিউম 3টে সূত্রের কথা উল্লেখ করেছেন। সেগুলো কি কি? হিউমের ধারণার অনুষঙ্গ সূত্র হচ্ছে 3টে। সেগুলো কি কি? হিউম বলছেন সাদৃশ্যের কথা। 1 নম্বর সাদৃশ্য, 2 নম্বর সন্নিধি, আর 3 নম্বর হচ্ছে কারণতা। কেমন? হিউম বলছেন এই তিন তিন প্রকার দিয়েই সর্বপ্রকার অনুষঙ্গকে ব্যাখ্যা করা যায়। মানে এই 3 প্রকার মানে অনুষঙ্গ, এই 3 প্রকার অনুষঙ্গ দিয়েই বাকি যে কোনো প্রকার অনুষঙ্গকে আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে এই 3 প্রকার অনুষঙ্গ বলতে আমরা কি বুঝছি? এইগুলো হচ্ছে একটা সূত্র। কেমন? যদি আমাদের আমাদের এগুলো হচ্ছে লজিক, মানে লজিক যেরকম আমাদের এগুলো হচ্ছে মস্তিষ্কের লজিক্যাল পার্ট। হ্যাঁ, তো আমাদের যদি সাদৃশ্যের ধারণা না থাকে, তাহলে আমরা আহ কোনো আহ বিষয়কে বোঝাতে পারবো না। আমাদের কোনো বিষয়কে বোঝাতে গেলে সন্নিধির ধারণা থাকতে হবে। সন্নিধি মানে নিকটবর্তিতা, কাছাকাছি। এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে, বুঝতে পারতে হবে। এছাড়া আমাদের কারণতার ধারণাও থাকতে হবে, বা পজিশনের ধারণাও আমাদের থাকতে হবে। এইগুলো দিয়ে, অর্থাৎ পজিশনের, এগুলো হচ্ছে অনুষঙ্গ সূত্র। তো এই পজিশনের অনুষঙ্গ সূত্রটাও হিউম বলেছে এটাও ভীষণ ইম্পর্টেন্ট। তো এই সূত্রের বিষয়টাকেও আমাদের বুঝতে হবে। আচ্ছা, হিউম বলছেন এই দিয়েই সর্বপ্রকার অনুষঙ্গ ব্যাখ্যা করা যায়। এই সূত্রগুলো দিয়েই আমরা বিভিন্ন ধারণাকে সংযুক্ত যে করি, দৈনন্দিন জীবনে তার সমর্থন মেলে। তাহলে আমাদের সাদৃশ্য বলে যে সূত্রটা রয়েছে আমাদের আমাদের মাথার মধ্যে, আমরা বুঝি যে একটা বিষয় আরেকটা বিষয়ের সাথে কতটা সদৃশ্য বা কতটা বিসদৃশ্য। ঠিক আছে, একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর কতটা মিল আছে বা কতটা অমিল আছে, এটা আমরা বুঝতে পারি। কিভাবে বুঝতে পারি? ওই সাদৃশ্যের সূত্রের দ্বারা। এটাকে আমি ধারণা বলবো না, এটাকে আমি সূত্র বলবো, সেটাই বলাটা বেটার। হ্যাঁ, সেটাই বলাটা ঠিক। কেমন? কারণ এগুলোকে হিউম ধারণার অনুষঙ্গের সূত্র বলছেন। তো ধারণার অনুষঙ্গ মানে একটা ধারণার সাথে আর একটা ধারণা কি করে অনুষঙ্গবদ্ধ হয় বা কি করে একসাথে আসতে পারে, সেই মানে দুটো ধারণাকে পরস্পর মেলানোর জন্য বা পরস্পর মেশানোর জন্য যে সূত্র কাজ করছে, সেই সূত্রগুলোই হচ্ছে এই 3টে সূত্র: সাদৃশ্য, সন্নিধি আর কারণতা। কেমন? সাদৃশ্য, সন্নিধি আর কারণতা। তাহলে সাদৃশ্যের ধারণার দ্বারা, মানে সরি, সাদৃশ্যের সূত্রের দ্বারা আমরা বুঝি যে একটা বিষয়ের সাথে আর একটা বিষয়ের মিল আছে কি অমিল আছে। সন্নিধির সূত্রের দ্বারা আমরা বুঝি একটা বস্তু অন্য বস্তুর থেকে কতটা কাছে বা কতটা দূরে। আর কারণতার সূত্রের দ্বারা আমরা বুঝি যে একটা বস্তুর সাথে অন্য বস্তুর কার্যকারণ, আহ আহ, একটা ভাব রয়েছে। একটা বস্তুর সাথে অন্য বস্তুর একটা কার্যকারণ ভাব রয়েছে। ঠিক আছে, মানে এটা হলে ওটা হবে, ওটা হলে এটা হবে, এটা আমরা বুঝি। বা এটা হলেই তবে ওটা হবে, এভাবে আমরা বুঝি। যে আমি যখনই দেখি যে আকাশে কালো মেঘ, তখনই আমি বুঝি যে এইবারে বৃষ্টি হবে। তার মানে এই কালো মেঘ, ঘন কালো মেঘ আর বৃষ্টি হওয়া, এর সাথে একটা কার্যকারণ সম্বন্ধ রয়েছে। তো এই কার্যকারণ, সেটা আমি বুঝতে বুঝতে পারি এই কার্যকারণ সূত্রের দ্বারা। যদিও হিউম এই সম্বন্ধ কথাটাতে খুব মানে অনেক সময় খুব আপত্তি, মানে বেশিরভাগ সময় খুব আপত্তি করেছেন, কারণ বিশেষ করে এই কার্যকারণ সম্বন্ধ নিয়ে তো তার ভীষণ আপত্তি রয়েছে। তো আমরা শুধু কার্যকারণ কথাটা ইউজ করছি, যে একটার সাথে আর একটা একটা কার্যকারণ
ভাব রয়েছে, এটা আমরা বলতে পারি যে আকাশে কালো মেঘ হওয়া আর বৃষ্টিপাত হওয়া এই দুটো বিষয়ের সাথে একটা কার্যকারণ ভাব রয়েছে। এবং এই এই বিষয়টা আমরা বুঝতে পারি ওই কার্যকারণ সূত্রের দ্বারা, কার্যকারণ অনুষঙ্গ সূত্রের দ্বারা। তাহলে এই তিন প্রকার অনুষঙ্গ সূত্র আমাদের প্রত্যেকেরই ভীষণভাবে জরুরি। অর্থাৎ আমাদের মস্তিষ্কের যে লজিক পোর্শনটা রয়েছে সেই মস্তিষ্কের লজিক পোর্শনটাকে মানে লজিক পোর্শনের মধ্যেই এই তিনটে সূত্র নিশ্চয়ই রয়েছে, তবেই নাকি আমরা মানে যে কোনো ধারণাকে একটার সাথে আরেকটাকে মেশাতে পারি, তাই না? কারণ এই লজিক পোর্শনটার মধ্যে এই সূত্র তিনটে সবসময় রয়েছে। লজিক শুধু আমরা ওই খাতায় কলমে লিখেছি আর পড়েছি তা কিন্তু না। কেমন লজিক মানে কি, লজিক ওইখান থেকে পড়তে পড়তে আমরা আসলে কিন্তু লজিকের চর্চা মানে কি, লজিকের চর্চা মানে আমার বুদ্ধির চর্চা। যেমন আমার বুদ্ধি মানে কিভাবে কতটা কোনো বিষয়কে বুঝতে পারছে এবং কতটা লজিক্যালি অর্থাৎ কতটা রাইট, আবেগ, আবেগ দিয়ে নয় কিন্তু, কতটা রাইট, কতটা লজিক্যালি, কতটা মানে একটার সাথে একটা কোইন্সিকুয়েন্স বুঝতে পারছে, এটা ঘটলে ওটা ঘটছে কি করে, সেটা যখন ঘটতে পারছে তখন আমরা বলি এই তো লজিক পোর্শন কাজ করছে বেশি, তাই না? এবার লজিক পোর্শনের এই এই কাজটা আমরা করব মানে হবে কি করে, একটা ধারণার সাথে আরেকটা ধারণাকে আমরা মেশাবো কি করে? একজন বিজ্ঞানী বা একজন গোয়েন্দা যখন কোনো একটা জায়গায় ধরা যায় একজন একটা কোথাও একটা খুন হয়েছে, এবার একজন গোয়েন্দা গিয়ে যখন ঠিক মানে ইনভেস্টিগেট করতে শুরু করেন এবং তখন যখন তিনি বলেন যে আচ্ছা এইটার এইটার জন্যই এই খুনটা হলো, যখন তার পুরো ইনভেস্টিগেশন কমপ্লিট হয়ে যায়, যখন তিনি পুরোটা ব্যাপারটা বুঝতে পেরে যান, তখন কিন্তু তিনি ওই কোয়েন্সিকুয়েন্সটা বুঝতে পেরেছেন এবং তিনি একটা ধারণার সাথে আরেকটা ধারণাকে মিশাতে পেরেছেন। কিভাবে করতে পারলেন এগুলো? এগুলো করতে পারলেন এই সূত্রগুলোর সাহায্যে। এই সূত্রগুলো তার মাথায় খুব ভালোভাবে কাজ করছে। তো এই সূত্রগুলোকে খুব জোর দিয়ে বলেছেন এই সূত্রগুলোই হচ্ছে আমাদের ধারণার অনুষঙ্গের সূত্র। কেমন? আচ্ছা, এবারে আচ্ছা তারপরে বলছেন যে আচ্ছা যেমন এখানে উদাহরণ দিয়ে বলছেন যে এই সূত্রগুলোকেই আমরা বিভিন্ন ধারণাকে সংযুক্ত যে করি দৈনন্দিন জীবনে তার সমর্থন মেলে। যথা কোনো প্রতিকৃতি দেখলে আমাদের মন স্বভাবতই প্রতিকৃতিটি যে ব্যক্তির তার কথা মনে করিয়ে দেয়। প্রতিকৃতি মানে একটা আহ মানে কোন একটা ব্যক্তির একটা একটা স্ট্যাচু বা একটা আহ আঁকা চিত্র হতে পারে। সেই আঁকা চিত্রটা দেখে আমার মনে হলো আচ্ছা এইটা হচ্ছে ওই ব্যক্তির চিত্র। হ্যাঁ, তো আমরা ওই ব্যক্তির চিত্রটা আঁকা চিত্রটা দেখে আমাদের ওই ব্যক্তির কথা মনে পড়তে পারে। কোন গৃহের একটি প্রকোষ্ঠের উল্লেখ করলে, প্রকোষ্ঠ মানে একটা ঘর, কোন গৃহের একটি প্রকোষ্ঠের উল্লেখ করলে আমরা এর সঙ্গে সংযুক্ত অন্য প্রকোষ্ঠের কথা বলি। কোন একটা বাড়ির একটা ঘরের কথা উল্লেখ করলে আমরা বলি আচ্ছা তার পাশে ওই ঘরটা, তার পাশে ওই ঘরটা। আমরা ধরা যাক বললাম যে এই বাড়িতে রান্নাঘরটা অনেক বড়, হ্যাঁ, তার পাশে রয়েছে বেডরুমটা একটু ছোট, তার পাশে রয়েছে ড্রয়িং রুমটা সেটা আবার একটু বড়। এইভাবে আমরা তার মানে কি একটা বিষয়ের কথা বলতে গিয়ে একটা ঘরের একটা একটা বাড়ির একটা ঘরের কথা বলতে গিয়ে আমরা তার পাশে পাশে অন্য ঘরগুলোর কথাও কিন্তু উল্লেখ করি। হ্যাঁ, আচ্ছা আমরা যদি কোনো আঘাতের কথা ভাবি তাহলে স্বভাবতই আঘাতের কারণ সম্পর্কেও আলোচনায় প্রবৃত্ত হই। কেমন ধরা যাক আমি আমি কোনো একটা বিষয়ের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছি বা কারোর দ্বারা আমি আঘাতপ্রাপ্ত হয়েছি, ঠিক আছে? তো আমরা তখন বলি যে কি করে তুমি পেলে এই চোটটা, বা কিছু হয়েছিল তার জন্য আমার আঘাতটা লেগেছে, ধরা যাক আমি পড়ে গেছিলাম তার জন্য আমার আঘাত লেগেছে, তখন আমাকে বলতে হবে হ্যাঁ আমি পড়ে গেছিলাম সেই থেকে আমার আঘাতটা লেগেছে। তার মানে কি আঘাত লাগার কারণটাও আমাকে খুঁজতে হচ্ছে, যে কোনো জিনিসের কারণ খুঁজতেও আমরা প্রবৃত্ত হই। তার মানে কি আমাদের এটাই টেন্ডেন্সি, আমাদের এটাই চিন্তার টেন্ডেন্সি হয় যে আমরা যখনই কোনো ঘটনার কথা বলছি তখনই আমরা সেই ঘটনার কারণটা খুঁজতে যাই। আমরা যখনই কোনো একটা মানে একটা কোনো আহ, কি বলবো একটা কোনো ধরা যাক এই যেরকম বলা হচ্ছে যে একটা ঘরের একটা বাড়ির একটা ঘরের কথা বলা হচ্ছে, তখন তার সাথে রিলেটেড যে অন্য ঘরগুলো আমরা সেই ঘরগুলোর কথা আমাদের মনে আসে। কেমন বা কোনো ব্যক্তির কোনো ছবি দেখলে আমার সেই ব্যক্তিটির কথা মনে পড়ছে। তাহলে এগুলো রিলেট করা, হ্যাঁ, একটা একটা বিষয়ের সাথে আর একটা বিষয়কে রিলেট করা বা সম্বন্ধিত করা, এগুলো আমাদের মস্তিষ্ক খুব দ্রুত করতে পারি। কেন করতে পারি? কারণ আমাদের এই তিন প্রকার এই যে সূত্র, এই তিন প্রকার সূত্র আমাদের আমাদের দখলে রয়েছে, সেই জন্যই আমাদের মস্তিষ্ক এগুলো করতে পারে। এবং যার মস্তিষ্ক খুব দ্রুত এটা করতে পারে না, সেই
আহ বড় গোয়েন্দা হতে পারে, সেই বড় বিজ্ঞানী হতে পারে, তাই না? সেই ভালো ডাক্তার হতে পারবেন তিনি। আর যারা এগুলো একটু কম করতে পারে তারা, তাদের অত মানে বিশেষ কিছু হয় না, কেমন, তাদের জীবনে বিশেষ কিছু হয় না। কিন্তু যারা হয়তো জীবনে সেই জায়গাগুলোতে প্রতিষ্ঠিত, যেমন বড় ডাক্তার, বড় বিজ্ঞানী, বড় গোয়েন্দা, তারা এটা মনে রাখতেই হবে। বা বড় বড় ইতিহাসবিদ, হ্যাঁ, বড় বড় যারা ইভেন জার্নালিস্ট, যারা বড় বড় জার্নালিস্ট হচ্ছেন, তারা কিন্তু বুঝতে পারছেন যে এই ঘটনাটা কেন হলো বা ওই ঘটনাটা, তখন তারা ওইটা খুঁজতে আগ্রহী হচ্ছেন। হ্যাঁ, এই যে মানুষের একটা টেন্ডেন্সি, তাহলে এই এই বিষয়টা আসছে এই ধারণার অনুষঙ্গের এই সূত্রগুলোর জন্য। হ্যাঁ, আচ্ছা, হিউম স্বীকার করেন যে কেবল এই তিনটি সূত্র দিয়েই সর্বপ্রকার অনুষঙ্গ ব্যাখ্যা করা যায়, ঠিক। কিন্তু এই সূত্র তালিকা, অর্থাৎ এই তিনটে সূত্র কি কি না, সাদৃশ্যের সূত্র, সন্নিধির সূত্র, আর কার্যকারণের সূত্র, যে স্বয়ংসম্পূর্ণ তা প্রমাণ করা যায় না। তবে উক্ত তিনটি সূত্র দিয়েই যে বস্তুত সব অনুষঙ্গ ব্যাখ্যা করা যায়, একথা সমর্থন করা যেতে পারে। আচ্ছা, অনুষঙ্গ সূত্রগুলির সামর্থ্য, অনুষঙ্গ সূত্রগুলির যথার্থ ও স্বয়ংসম্পূর্ণতা প্রদর্শনের জন্য হিউম ইতিহাস, কাব্য, সাহিত্য থেকে, এক কথায় প্রতিভাবান লেখকদের রচনা থেকে উদাহরণ সংগ্রহ করেন। বলা বাহুল্য, কি ইতিহাস রচনা করতে, কি কোনো কাব্য বা নাটক রচনা করতে হলে কবি, ইতিহাসবিদ এদের বিভিন্ন ঘটনাকে সম্পর্কিত করতে হয় এবং ঘটনাগুলির মধ্যে যোগসূত্র প্রদর্শন করতে হয়। বিভিন্ন কবি, লেখক, ইতিহাসবিদ বিভিন্ন প্রকার অনুষঙ্গ বা যোগসূত্রের উপর বিশেষ গুরুত্ব আরোপ করতে পারেন। কিন্তু তিনি অবশ্যই এই সূত্রগুলোর কোনো না কোনোটি বা প্রত্যেকটি ক্ষেত্র বিশেষে প্রয়োগ করবেন। কোনো কোনো ক্ষেত্রে লেখকের চিন্তাধারা সাদৃশ্যের দ্বারাই বিশেষভাবে প্রভাবিত হয় বা বিশেষভাবে চালিত হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে সন্নিধি আর অনুষঙ্গ নিয়ন্ত্রণ করে। আবার কোনো কোনো ক্ষেত্রে, যেমন ইতিহাসের ক্ষেত্রে, কারণতাই অনুষঙ্গের প্রধান উৎস। তাহলে হিউম, যেটা আমি বলছিলাম, যে হিউম কি বলছেন, যে কাব্য বা নাটক রচনা করতে হলে, ইতিহাস রচনা করতে হলে, বা যে কোনো লেখক যিনি বা কোনো বিষয়ে কোনো কিছু লিখছেন, হ্যাঁ, তো তার সেটা লিখতে হলে তার যেটা দরকার সেটা হচ্ছে মেটেরিয়ালটা, আমার বিষয়বস্তুটা দরকার। এই বিষয়ের উপর আমি লিখবো, তাহলে তাকে ওই বিষয়ের উপর গবেষণা করতে হবে। এবার গবেষণার ব্যাপারটা কি? গবেষণার ব্যাপারটা তাহলে কি? গবেষণার ব্যাপারটা তাহলে হচ্ছে যে ওই আমার ওই সেখানে আমার ওই সূত্রগুলো সেখানে কাজে লাগছে। যেমন আমাকে কার্যকারণ খুঁজতে হচ্ছে। এমনি এমনি আমি যদি ইতিহাস লিখে দিলাম তাহলে তো হবে না। আমাকে অবশ্যই তার কারণ বলতে হবে। এক রাজা আর এক রাজার সাথে যুদ্ধ করেছিল, কেন যুদ্ধটা লেগেছিল, আমাকে সেই কারণটা খুঁজে বের করতে হবে এবং আমাকে সেটা লিখতে হবে, আমাকে সেটা বলতে হবে। ঠিক আছে, তো ইতিহাসবিদেরা ওই কারণিক সূত্রের উপর বেশি ঝুঁকে থাকেন। তারা সবসময় কারণ খুঁজতে ব্যস্ত থাকেন। তার মানে কি, এরকম বিভিন্ন মানুষ বা বিভিন্ন লেখক বা বিভিন্ন ইতিহাসবিদ বা বিভিন্ন ইভেন কাব্য বা নাট্যকাররাও, যারা কবিতা লিখছেন বা যারা নাটক লিখছেন, তারাও কিন্তু এইসব সূত্রের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েই সেটা করছেন। তাই সূত্রকে ইউজ করে তিনি সেই বিষয়টা করার চেষ্টা করছেন। কেমন, একটার সাথে আর একটাকে রিলেট করিয়ে, একটার সাথে আর একটাকে খাপ খাইয়ে, হ্যাঁ, একটার সাথে আর একটাকে যোগ করে তিনি কি করছেন, তিনি একজন কাব্যকার, তিনি একটা কাব্য লিখছেন। একজন গল্পকার, তিনি একটা গল্প লিখছেন। একজন ইতিহাসবিদ, তিনি তো ইতিহাস রচনা করতে গেলে তার তো কার্যকারণ সূত্রই তার বিশেষভাবে তার কাজে লাগবে। বা একজন লেখক, যিনি মানে যে কোনো বিষয়ে যিনি লিখছেন, যিনি লিখছেন তার কিন্তু যে কোনো বিষয়ে লেখার জন্য, যিনি গল্প লিখছেন না, যিনি সত্য লিখছেন, সত্য বিষয়টাকে আমাদের কাছে আহ আহ, প্রকাশ করার চেষ্টা করছেন তার লেখনির মাধ্যমে, তার লেখা দিয়ে। তো তারও কাজ হবে কি, তারও কাজ হবে ওই কার্যকারণ সূত্র, ওই অনুষঙ্গের যে ওই তিনটি সূত্র, ওই সাদৃশ্যের সূত্র, ওই সন্নিধি সূত্র, ওই কার্যকারণ সূত্রের সাহায্যে ওই বিষয়টা, কোনো একটা বিষয় সম্পর্কে কোনো কিছু লেখা। ঠিক আছে, তার মানে কি, যে কোনো ক্ষেত্রেই এই সূত্রগুলো কাজে লাগছে বলে হিউম মনে করেন। ইতিহাসের উদাহরণ দিয়ে হিউম বলেন, ধরা যাক কোনো ইতিহাসবিদ ইউরোপের ইতিহাস, কোনো এক শতাব্দীর ইতিহাস লিখতে প্রবৃত্ত হয়েছেন। স্বভাবতই তিনি দৈশিক ও কালিক সন্নিধির দ্বারা প্রভাবিত হবেন। তার যে পরিকল্পনা, তার মধ্যে স্থান পাবে সেই সব ঘটনা যেগুলি তার পরিচিত দেশকালের সঙ্গে সন্নিধি সূত্রে যুক্ত। তার মানে কি, একজন ইতিহাসবিদ, ধরা যাক তিনি ইউরোপের ইতিহাস লিখতে প্রবৃত্ত হয়েছেন। এবার তিনি ইউরোপের ইতিহাস লিখছেন, তো তিনি ন্যাচারালি যেটা যেটা হবে তার, সেটা হচ্ছে যে দৈশিক ও কালিক সন্নিধির দ্বারা তিনি প্রভাবিত হবেন।
সন্নিধি মানে কি, আমি বললাম নিকটবর্তিতা। দৈশিক সন্নিধি আর কালিক সন্নিধি মানে দেশগত ভাবে কাছাকাছি আর কালগত ভাবে টাইমের, সময়ের কাছাকাছি অবস্থান করা। তাহলে ধরা যাক তিনি কোনো একটা শতাব্দীর ইতিহাস লিখছেন, ধরা যাক তিনি ইউরোপেরই ইতিহাস লিখছেন, ধরা যাক তিনি 19 শতকের ইউরোপের ইতিহাস লিখছেন, বা তিনি 18 শতকের, 1800 শতকের ইউরোপের ইতিহাস লিখছেন, কেমন, বা তিনি 1600 শতকের ইউরোপের ইতিহাস লিখছেন। তাহলে তার ওই 1600 শতকের আন্ডারে যেসব ঘটনাগুলো ঘটেছে, অর্থাৎ সেই সব ঘটনার মধ্যে কতটা সন্নিধি রয়েছে, কতটা নিকটবর্তিতা রয়েছে, সেগুলোকে বেছে, এবং তিনি অর্থাৎ তিনি দৈশিক সন্নিধি এবং কালিক সন্নিধির বিষয়টাকে বুঝে কোন একটা ইতিহাস লেখার কাজে তিনি প্রবৃত্ত হবেন। এটা খুবই ন্যাচারাল, কেমন। এর মধ্যে অবশ্যই তার কার্যকারণ সূত্র তো লাগবেই, কিন্তু তিনি সন্নিধি সূত্র দ্বারাও বিশেষভাবে প্রভাবিত হবেন। কারণ কি, তিনি যদি ওই আহ ধরা যাক তিনি শুধুই 1800 শতকের ইতিহাস লিখবেন, তাহলে তার 1800 শতকের মধ্যে যেসব ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোর কার্যকারণ নির্ণয়ে তিনি প্রবৃত্ত হবেন, এবং সেই ঘটনাগুলো একটার সাথে আর একটা কতটা ডিফারেন্স, কতটা সময়ের ডিফারেন্স। একটা ঘটনা ধরা যাক ঘটেছে হয়তো 1723 খ্রিস্টাব্দে, একটা ঘটনা ঘটেছে হয়তো 1750 খ্রিস্টাব্দে, তাদের মধ্যে সময়ের কতটা ডিফারেন্স রয়েছে, কেমন, একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার কতটা নিকটবর্তিতা রয়েছে। তো এই সমস্ত কিছু তিনি বিচার বিবেচনা করে তিনি ইতিহাস লিখতে প্রবৃত্ত হচ্ছেন, এবং তার সঙ্গে অবশ্যই কার্যকারণ যেটা মানে কার্যকারণ সূত্র যেটাকে আমরা বলছি, অবশ্যই কার্যকারণ সূত্র একজন ইতিহাসবিদের জন্য ভীষণভাবে কাজ করে। এবং তার সাথে সাথে এখানে বলছে যে দৈশিক সন্নিধি এবং কালিক সন্নিধিও ভীষণ ইম্পর্টেন্ট। দেশগত সন্নিধি এবং কালগত সন্নিধি, যে কোন দেশে কোন কালে কোন সময় কোন ঘটনা ঘটেছে, ইতিহাস পড়তে গেলে তো আমরা এভাবেই দেখি, তাই না? তার মানে ইতিহাসবিদের কাজটা কতটাই কঠিন, এতটাই কঠিন যে তাকে কিন্তু গবেষণা যখন করতে হচ্ছে তখন তাকে, তার কাছে প্রচুর ভুয়ো তথ্য থাকবে। এবার তাকে ওটা খুঁজে বার করতে হবে যে কোনটা আসল তথ্য আর কোনটা ভুয়ো তথ্য। তো তার জন্য তাকে লেগে পড়ে থাকতে হবে, তার জন্য তাকে অনেক গবেষণা, অনেক পড়াশোনা করতে হবে, তার জন্য তাকে সেই সব জায়গায় যেতে হবে যে জায়গায় তিনি ইতিহাস লিখছেন, সেসব জায়গায় গিয়ে সেখানকার আহ, জায়গাটা বুঝে, সে আরো অনেক বইপত্র পড়ে, অনেক পড়াশোনা করে, অনেক, এখন ইন্টারনেটের যুগ, এখন নেটে অনেক ইনফরমেশন থাকবে, আবার কোনটা ভুয়ো ইনফরমেশন থাকে, ফলে সব কোনটা মানে সলিড আসল ইনফরমেশন কোনটা ভুয়ো সবটা তাকে বুঝে তাকে ইতিহাস রচনা করতে হবে। তো তার জন্য দরকার কি, তার জন্য দরকার ওই সূত্রগুলো। আচ্ছা, তাহলে সেটাই হিউম বলতে চাইছেন যে ইতিহাসবিদের পরিকল্পনার দিক থেকে, ইতিহাসের দৃষ্টিভঙ্গির দিক থেকে সেটা কি হচ্ছে না, আহ ওই দৈশিক যে সন্নিধি আর কালিক সন্নিধি, এর দ্বারা তিনি প্রভাবিত হচ্ছেন। দৈশিক সন্নিধি সূত্র আর কালিক সন্নিধি সূত্রের দ্বারা তিনি প্রভাবিত হচ্ছেন। হিউম বলেন, কিন্তু কোন কাহিনীতে যথা ইতিহাসে যে অনুষঙ্গ সূত্র গ্রন্থকারকে বিশেষভাবে প্রভাবিত করে তা হলো কার্যকারণ সূত্র, যেটা আগেও হিউম বলেছেন, বা কারণতা সূত্র। ইতিহাসবিদের প্রধান কাজ প্রত্যেক ঘটনার কারণ অনুসন্ধান করা, কার্যকারণ পারস্পর্য প্রদর্শন করা। যেটা হিউম বারবার বলছেন যে কার্যকারণ পারস্পর্য প্রদর্শন করা, একটা কার্যের সাথে আর একটা কার্যের কিছু একটা, সরি, একটা কারণের সাথে আর একটা কাজ, একটা কারণ তার কার্যের সাথে কিভাবে সম্পর্কিত সেইটা পারস্পর্যটা প্রদর্শন করা, যে এই ঘটনাটা ঘটলো তার পরে পরেই এই ঘটনাটা ঘটলো, তাহলে একটা ঘটনার সাথে আর একটা ঘটনার কি সম্পর্ক রয়েছে সেটা আবিষ্কার করা। যেমন হয়তো দেখা গেল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা প্রথম বিশ্বযুদ্ধের পরে ইউরোপের অনেক দেশে, যেরকম ভারতবর্ষের মতো খুব গরিব দেশের লোকেরাও যেরকম খাবারের অভাব ছিল সেখানে, মানে আমাদের দেশে আর কি, তখন তো ইংরেজ শাসন ছিল, কিন্তু খাবারের অভাব, মানে দেশে আহ মানে কি বলবো, গরিব মানুষ তো মানে প্রচুর ছিল, ফলে খাবারের অভাব ছিল, তার মধ্যে আবার যুদ্ধ লেগেছে, তার জন্য কি হতো, তার জন্য আরো খাদ্যের সংকট দেখা দিত। তাহলে শুধু সেটা ইন্ডিয়াতেই নয়, ইউরোপের দেশগুলোতেও সেটা হয়েছিল, হ্যাঁ, অন্যান্য দেশেও সেটা হয়েছে। তাহলে সেই জায়গাটাকেও পর্যবেক্ষণ করা এবং সেই জায়গাটারও কার্যকারণ সম্পর্ককে বোঝা, যে যুদ্ধ লাগলে কত অসুবিধা হতে পারে, ঠিক আছে, মানে মানুষের কত সমস্যা হয়, সাধারণ মানুষ তো আসলে ভুক্তভোগী হয় না। তো এই বিষয়গুলোকে পর্যবেক্ষণ করা এবং এই বিষয়কে খুঁটিয়ে ইতিহাস লেখা, তার জন্য দরকার ওই সূত্রগুলো। এবং বিশেষভাবে ইতিহাসবিদ যে সূত্রের দ্বারা প্রভাবিত হচ্ছে সেটা হচ্ছে ওই কার্যকারণ সূত্র। আচ্ছা, দৈশিক কালিক সন্নিধির কথা ভেবে বিভিন্ন ঘটনা সংগ্রহ করলে ইতিহাস বা আখ্যান রচনার কাজ সম্পূর্ণ হয় না। এরূপ সংগ্রহ একটি তালিকাতেই পর্যবসিত হয়।
তালিকাটির অন্তর্ভুক্ত বিভিন্ন ঘটনার মধ্যে কার্যকারণ সূত্র প্রদর্শন করতে পারলেই তালিকাটি ইতিহাস তালিকাটি ইতিহাস সুসমঞ্জস ইতিবৃত্ত হয়ে ওঠে। এভাবে কার্যকারণ সূত্র আবিষ্কার করতে পারলেই আমরা অর্জন করতে পারি যাকে বলা হয় কর্মের ঐক্য। দেখুন তার মানে কি, তার মানে শুধুমাত্র এই দৈশিক সন্নিধি আর কালিক সন্নিধি বলে দিলাম তাহলে যে আমার ইতিহাস রচনা হয়ে গেল তা কিন্তু না। ইতিহাস রচনার জন্য ভীষণভাবে জরুরি ওই কার্যকারণের যে সূত্র। হ্যাঁ, একটা একটা ঘটনা কেন ঘটেছিল, তার পেছনে কারণটা আসলে কি, সেইটা খোঁজাটা একজন ইতিহাসবিদের প্রধান কাজ। তো এইভাবে এই সূত্রের সাহায্যে একজন ইতিহাসবিদ কি করছেন না, তার ইতিহাস রচনা করতে পারেন। হিউম বলছেন যে বাস্তব আখ্যান, ইতিহাস, জীবনী ও কাল্পনিক রচনার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। তাহলে হিউম বলছেন কি না, বাস্তব আখ্যান, ইতিহাস, জীবনী ও কাল্পনিক রচনার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। অবশ্যই পার্থক্য আছে, সবগুলোই আলাদা আলাদা। বাস্তব আখ্যানটা আলাদা, মানে এটা হিউম যেটা ইংরেজিতে যেটা বলা হচ্ছে যে ইউনিটি অফ অ্যাকশন দেয়ারফর হুইচ ইজ টু বি ফাউন্ড ইন বায়োগ্রাফি অর হিস্ট্রি ডিফার্স ফ্রম দ্যাট অফ এপিক পোয়েট্রি নট ইন কাইন্ড বাট ইন ডিগ্রি। তাহলে পার্থক্যটা কি? তবে ঘটনা বা কর্মের ঐক্যের দিক থেকে এদের মধ্যে যে পার্থক্যটা গুণগত নয় পরিমাণগত। তাহলে হিউম বলছেন যে বাস্তব আখ্যান রচনা, কোন একটা বিষয়ের বাস্তব একটা আখ্যান রচনা, হ্যাঁ, বা ইতিহাস রচনা, বা জীবনী, কোনো একটা কারোর জীবনী রচনা, বা কাল্পনিক রচনা, ইভেন কাল্পনিক রচনা, হিউম বলছেন এদের মধ্যে যে পার্থক্য, এটা এটা হচ্ছে ডিগ্রির পার্থক্য, মাত্রার পার্থক্য। সেটা কিরকম পার্থক্য, সেটা কোনো গুণগত পার্থক্য নয়, এটা এটা পরিমাণগত পার্থক্য। অর্থাৎ ডিগ্রির দিক থেকে একজন ইতিহাসবিদের কাজটা হচ্ছে সব থেকে কঠিন। ডিগ্রির দিক থেকে তিনি কার্যকারণ সবকিছু বিচার করে একদম ফ্যাক্ট, একদম যেটা প্রকৃত তথ্য সেটা নির্ণয় করার চেষ্টা করবেন। কিন্তু ভুল কি হয় না, প্রচুর ভুল হয়। প্রচুর ইতিহাসবিদ প্রচুর ভুল তথ্য দিয়েছেন আমাদের। কেমন, বা প্রচুর ইতিহাসবিদ সেই সময়কার রাজনৈতিক অবস্থার দ্বারাও প্রভাবিত হয়েছে, সেগুলো তো অন্য কথা। হ্যাঁ, ধরা যাক যে একজন যদি ইতিহাসবিদ যদি তিনি আহ ইংরেজ আমলের ইতিহাসবিদ হন, তাহলে তিনি অবশ্যই ইংরেজদের দ্বারা প্রভাবিত হয়ে ইতিহাসটা লিখছেন, এটা অবশ্যই মানে মনে করার বিষয়। মানে নিরপেক্ষ হচ্ছেন না তিনি, অবশ্যই কোনো কোনো জায়গায় তিনি প্রভাবিত হচ্ছেন। এবং আমরা দেখি যে বিভিন্ন পলিটিক্যাল যে অবস্থায় কি কি হয়, সেই সময়কার যে বিজ্ঞান বা ইতিহাস সেই পলিটিক্যাল অবস্থার দ্বারা প্রভাবিত হয়ে যায়। ঠিক আছে, ফলে আমাদের কাছে প্রকৃত তথ্যটা না খুব কঠিন হয়ে যায়। কিন্তু একজন যদি প্রকৃত সত্যি ইতিহাসবিদ থাকেন, সেরকম ইতিহাসবিদও প্রচুর রয়েছেন যারা সত্যি ইতিহাস তাকে সেভাবে লেখার চেষ্টা করেছেন, যে সেই রকম ইতিহাসবিদ যদি কেউ থাকেন যারা প্রকৃত ইতিহাসটাকে লেখার চেষ্টা করছেন, তারা কিন্তু প্রকৃতভাবে ওই কার্যকারণ সূত্রের উপর বেশি গুরুত্ব দেবেন। এবং যেটা কালগত সন্নিধি আর দেশগত সন্নিধি তার উপরেও তারা গুরুত্ব দেবেন। এবং তারা আহ ঠিক মতো করে তারা এবং সঠিক তথ্য দিয়ে তারা ইতিহাসটা লেখার চেষ্টা করবে। এবার হিউম যেটা বলছে যে ডিগ্রির দিক থেকে এদের মধ্যে পার্থক্য আছে। মানে আমি যদি ইতিহাস বিদের ব্যাপারটাকে সর্বপ্রথমে রাখি, যে তারা তার কাছে দরকার যে প্রচুর ট্রু ট্রু ফ্যাক্ট, যেটা প্রকৃত সত্য, প্রকৃত সত্য যে তথ্য, সেগুলো তার কাছে দরকার। তার কাছে কোনো একটা বিষয়ের কার্যকারণ মানে কোনো একটা বিষয়ের কার্যকারণ ব্যাপারটাকে জানা দরকার। হ্যাঁ, কার্যকারণ যে মানে রিলেশন তো হিউম বলবেন না। হিউম বলছেন যে কার্যকারণ যে আহ, কার্যকারণ পরম্পরাটাকে তার জানা দরকার। হ্যাঁ, যে এইটা ঘটেছিল তাহলে তারপরে এটা ঘটলো, এই বিষয়টাকে তার জানা দরকার। কেমন, তো ইতিহাসবিদের কাজটা সব থেকে কঠিন এবং সব থেকে ফ্যাক্ট বা তথ্য নির্ভর হচ্ছে। তারপরে যদি আমি বাস্তব আখ্যান ধরি, তারপরে যদি আমি জীবনী ধরি, তারপরে যদি আমি কাল্পনিক রচনা, এইভাবে মানে আমি এটা বলছি, এটা এইভাবে হিউম বলছেন না, এটা আমি বলছি যে হিউম বলছেন যে এইগুলো হচ্ছে পরপর পরপর আমরা এভাবে সাজিয়ে নিতে পারি। অর্থাৎ এই এদের মধ্যে একটা মাত্রার পার্থক্য আছে। ওর মাত্রার পার্থক্যটা কি, সব থেকে যিনি মানে বাস্তব নিয়ে কাজ করছেন, বাস্তব সত্য বা ফ্যাক্ট নিয়ে কাজ করছেন, তিনি ন্যাচারালি একজন ইতিহাসবিদই হবেন। কারণ তিনি ইতিহাসটাকে, প্রকৃত ইতিহাসটাকে খোঁজার চেষ্টা করছেন। প্রকৃত তথ্য বা প্রকৃত সত্যটা কোনটা সেটাকে তিনি বোঝার চেষ্টা করছেন। তাহলে তার কাজটা সব থেকে কঠিন এবং সব থেকে ওই মানে তিনি মানে ভীষণভাবে কার্যকারণ সম্বন্ধ, ভীষণভাবে তিনি সন্নিধি, মানে কালিক সন্নিধি, দৈশিক সন্নিধির দ্বারা তিনি প্রভাবিত হচ্ছেন এবং তিনি তার কাজটা করার চেষ্টা করছেন।
কিন্তু তারপরে একজন যদি শেষ পর্যায়ে যদি গিয়ে আমি একজন কাল্পনিক গল্প লিখছেন, যিনি যিনি জাস্ট একটা গল্প লিখছেন, তিনি কি অতটা দৈশিক সন্নিধি, কালিক সন্নিধি বা কার্যকারণের দ্বারা প্রভাবিত হচ্ছেন? হচ্ছেন তিনিও। কারণ একটা গল্প লিখতে গেলেও তার একটা কোয়েন্সিকুয়েন্স দরকার, তাকে একটা সাজানো দরকার একটা সুন্দর করে। একটা গল্প আমরা এমনি এমনি পড়ি না, একটা গল্প আমাদের এমনি এমনি ভালো লাগে না। ভালো লাগতে গেলেও তো তার মধ্যে কিছু মেটেরিয়াল দরকার, তার মধ্যে কিছু কার্যকারণ দরকার। যে হ্যাঁ, এই মেয়েটাকে কি কি করে সে এই মেয়েটাকে মারা হলো, তারপরে কি করে ওই লোকটা জেলে গেল, তারপরে কি করে একটা গল্প লেখা হচ্ছে ধরা যাক, তার কোনো বাস্তব ভিত্তি নেই। কিন্তু সেটা লিখতে গেলেও কার্যকারণ সম্বন্ধ দরকার, সেটা লিখতে গেলেও দৈশিক সন্নিধি, কালিক সন্নিধির দ্বারা প্রভাবিত হওয়া দরকার, কার্যকারণ পরম্পরাটাকে জানা দরকার। তাহলে কি সেক্ষেত্রে একটা মাত্রার পার্থক্য এসে যাচ্ছে একজন ইতিহাসবিদের সাথে একজন কাল্পনিক বা গল্প লেখকের। ঠিক আছে, হিউম বলছেন এই পার্থক্যটা নেহাতি মাত্রাগত এবং পরিমাণগত পার্থক্য, এর মধ্যে কোনো গুণগত পার্থক্য নেই, শুধুমাত্র পরিমাণের দিক থেকে পার্থক্য। পরিমাণের দিক থেকে মানে কি, একজন ইতিহাসবিদ যতটা ট্রু, যতটা স্ট্রং, মানে বলতে চাইছি যে যতটা স্ট্রং ভাবে তার কার্যকারণ সূত্রকে অ্যাপ্লাই করছেন, সেখানে বা কালিক সন্নিধি, দৈশিক সন্নিধিকে তিনি অ্যাপ্লাই করছেন, সেখানে কিন্তু একজন গল্প লেখক, যিনি যিনি কাল্পনিক গল্প লেখেন, তিনি কিন্তু সেভাবে ব্যাপারটাকে অ্যাপ্লাই করছেন না। তিনি শুধু আহ, যারা তার গল্পটা পড়বে তাদের ভালো লাগার জন্য তিনি কোনো একটা বিষয়কে লেখার চেষ্টা করছেন। কিন্তু তার মধ্যে লজিক পার্ট তো অবশ্যই থাকবে, তা নাহলে আমার কোনো গল্প ভালো লাগে আবার অন্য কোনো গল্প ভালো লাগে না, সেরকম তো হয় না। দেখা যায় যে কোনো গল্প দুর্দান্ত লিখেছেন একজন, যিনি লিখেছেন, আর একটা গল্প পড়লাম কিন্তু অতটা ঠিক ভালো লাগলো না, মানে কি তিনি অতটা সাজিয়ে লিখতে পারেননি, বা ওটা তার ল্যাক। হ্যাঁ, এইভাবে হয়। তার মানে কি, একজন গল্প লেখকও কিন্তু ওই সূত্রগুলোর দ্বারা প্রভাবিত হচ্ছেন, কিন্তু অনেক অল্প, ডিগ্রি অনেক কম। হ্যাঁ। আচ্ছা, ধারণার অনুষঙ্গ আলোচনা করতে গিয়ে হিউম বাস্তব ইতিবৃত্ত, জীবনী ও মহাকাব্য সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছেন। এই আলোচনার লক্ষ্য হলো এই কথা প্রতিষ্ঠা করা, যে কোনো প্রকার রচনার, সেই রচনা বাস্তবানুগ হোক কি কাল্পনিক হোক, একটা আবশ্যিক শর্ত হলো ঘটনা বা কর্মের ঐক্য। হিউম বলেন এই ঐক্য প্রদর্শন করা যায় যদি ঘটনা বা কর্মের মধ্যে কেবল দৈশিক কালিক সন্নিধি নয় বা সাদৃশ্য নয়, কার্যকারণ সূত্র এবং মুখ্যত কার্যকারণ সূত্র দেখানো সম্ভব হয়। মহাকাব্য হেন কাল্পনিক কাহিনীতেও আমরা ঘটনা পরম্পরার মধ্যে কার্যকারণ সূত্র দেখতে চাই। যাই হোক, এখানে হিউম যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে, মানে কার্যকারণ বিষয়টা কিন্তু, কার্যকারণ সূত্র বিষয়টা কিন্তু শুধুমাত্র যে আমরা ইতিহাসবিদের ইতিহাস রচনাতেই দেখতে চাই তাই তাই নয় কিন্তু। যখন একটা মহাকাব্য রচিত হচ্ছে, আমরা জানি মহাকাব্য বলতে আমরা রামায়ণ, মহাভারতী মহাকাব্যকে বুঝে থাকি আমাদের দেশে। তো এই মহাকাব্যগুলো যখন রচিত হয়েছে, তখন তারও মধ্যে কিন্তু কার্যকারণ সম্বন্ধ রয়েছে। যেমন তো সেই কার্যকারণ সম্বন্ধ ছাড়া কোনো মহাকাব্য কখনোই রচিত হতে পারে না। প্রতি প্রাসঙ্গিক অধ্যায়টির উপসংহারে হিউম বলেছেন, সব ধারণা অনুষঙ্গ যে কেবল উপরিউক্ত তিনটি সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায় তা সুনিশ্চিতভাবে প্রমাণ করা সম্ভব নয়, ঠিক, কিন্তু বিভিন্ন দৃষ্টান্ত বিশ্লেষণ করে, দৈনন্দিন জীবন, জীবনী, ইতিহাস, মহাকাব্য প্রভৃতি বিশ্লেষণ করে আমরা এই কথা প্রতিষ্ঠা করতে পেরেছি যে ধারণার সংযোগের তিনটি সূত্র, সাদৃশ্যের সূত্র, সন্নিধির সূত্র ও কারণতার সূত্র। কেউ বলছেন যে এর দ্বারা আমরা এটাই প্রতিষ্ঠা করতে পেরেছি যে ধারণার সংযোগের তিনটি সূত্র রয়েছে, বা ধারণার অনুষঙ্গে তিনটেই সূত্র রয়েছে। সেগুলো কি কি? না, সাদৃশ্যের সূত্র, সন্নিধির সূত্র ও কারণতার সূত্র। হিউম এনকোয়ারিতে বলছেন, দ্য থ্রি কানেক্টিং প্রিন্সিপালস অফ অল আইডিয়াস আর দ্য রিলেশনস অফ রিজেম্বলেন্স, কন্টিগুইটি অ্যান্ড পজিশন। আচ্ছা, এতটা যেটা পড়ালাম, একটু কেউ যদি বলে ভালো হয়। কি বুঝলো মেয়েরা, একটু শুনতে চাইছি। পারমিতা, হ্যাঁ ম্যাম। একটু শুনতে চাইছি কি বুঝলে মেয়েরা। ম্যাম বুঝতে পেরেছি কিন্তু বোঝাতে পারবো না, একটু কঠিন এই চ্যাপ্টারটা। না, কঠিন কেন হবে? কঠিন না, সহজই আছে, বলাও যাবে, একটু চেষ্টা।
ধারণার অনুষঙ্গের কটা সূত্র আছে, আমি ছোট ছোট করে জিজ্ঞেস করছি। তিনটে ধারণার সূত্র। অনুষঙ্গের কটা সূত্রের কথা হিউম বলছেন, কটা সূত্র? তিনটে সূত্র। হ্যাঁ, কি কি সেগুলো? এগুলো কি কি? এই যে বলছি এতক্ষণ ধরে যে সাদৃশ্যের সূত্র, সন্নিধির সূত্র আর কারণতার সূত্র, এতক্ষণ ধরে সেটাই তো বললাম। তাহলে কটা সূত্র পারমিতা? তিনটে সূত্র। কি কি? সাদৃশ্যের সূত্র, কারণতার সূত্র আর সন্নিধির সূত্র, সন্নিধি সন্নিধির মানে সূত্র। নিকটবর্তিতা, সন্নিধি। তিনটে সূত্র, সাদৃশ্যের সূত্র, সন্নিধির সূত্র আর কার্যকারণের সূত্র বা কারণতার সূত্র, কার্যকারণের সূত্র বা কারণতার সূত্র। সাদৃশ্যের সূত্র, সন্নিধির সূত্র আর কারণতার সূত্র, ঠিক আছে? হ্যাঁ ম্যাম। একজন ইতিহাসবিদ, একজন ইতিহাসবিদের কাছে এই তিনটে সূত্রের মধ্যে কোন সূত্রটা বেশি ইম্পর্টেন্ট? তিনটেই তো ইম্পর্টেন্ট হবে। নিশ্চয়ই তিনটে ইম্পর্টেন্ট, তার মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট? কারণতার সূত্র। হ্যাঁ, কারণতার সূত্রটাই বেশি ইম্পর্টেন্ট। সাদৃশ্যের সূত্র, সন্নিধির সূত্র তো অবশ্যই ইম্পর্টেন্ট। সন্নিধির সূত্রের মধ্যে আবার একজন ইতিহাসবিদকে ইতিহাস রচনা করতে গেলে দেশগত সন্নিধি, কালগত সন্নিধির ব্যাপারটাও জানতে হবে। বারবার আমি বলছি, সন্নিধি মানে হচ্ছে নিকটবর্তিতা, মানে দেশগতভাবে, মানে দেশ মানে স্থান, দেশ মানে হচ্ছে স্থান, স্থানগতভাবে একটা ঘটনা আর একটা ঘটনা মানে কোথায় ঘটলো, হ্যাঁ একটা ঘটনা এইখানে ঘটলো, আর একটা ঘটনা তার পাশে কোথায় ঘটলো, স্থান কোন স্থানে ঘটলো, কোথায় ঘটলো, তাদের মধ্যে কতটা নিকটবর্তী, কতটা কতটা নিকটবর্তিতা রয়েছে, মানে কতটা সেটা কাছাকাছি। হ্যাঁ, একটা একটা জায়গায় একটা বোম ব্লাস্ট হওয়ার পরেই আবার তারপরে পাশেই আর একটা জায়গায় বোম ব্লাস্ট হলো। তাহলে অনেকদিন পরে একজন ইতিহাসবিদ যদি ওই বিষয়টার সম্বন্ধে লিখতে যান, তাহলে তিনি লিখবেন যে এই স্থানে দুবার বোম ব্লাস্ট হয়েছে, মানে এই এই স্থান দুটির খুব কাছাকাছি, এবং এই স্থান দুটির আহ, মধ্যে প্রথম, এইখানে প্রথমে বোম ব্লাস্ট হওয়ার কিছুক্ষণের মধ্যে তার পরের জায়গায় বোম ব্লাস্ট হয়েছে। তার মানে কি, একজন ইতিহাসবিদকে যখন লিখতে হচ্ছে তখন তাকে দেশগত সন্নিধির ব্যাপারটাও মাথায় রাখতে হচ্ছে, কালগত সন্নিধি, সন্নিধি মানে শুধু কাছাকাছি অবস্থাটা নয়, সন্নিধি মানে সবটাই, সন্নিধি মানে হচ্ছে নিকটবর্তিতা, মানে সেটা কতটা, এক দুটো ঘটনা কতটা পরস্পরের কাছাকাছি বা কতটা পরস্পর থেকে দূরবর্তী, অর্থাৎ সেটা দেশগতভাবে কতটা কাছাকাছি বা দেশগতভাবে কতটা পরস্পরের থেকে দূরবর্তী, বা সময়গতভাবে দুটো ঘটনা পরস্পরের কতটা কাছাকাছি বা সময়গতভাবে দুটো ঘটনা পরস্পরের থেকে কতটা দূরবর্তী। আমার মনে হয় যে জিনিসটা কিছু কঠিন না, আমি কিন্তু সহজভাবেই বললাম। আমি বুঝতে পারছি না মেয়েরা বলতে গেলে এতটা ভাবছে কেন। দীপিকা, সূত্র কটা? দীপিকা, ধারণার অনুষঙ্গের সূত্র কটা? ম্যাম ধারণার অনুষঙ্গের সূত্র কটা? ঠিক আছে মেয়েরা, তাহলে রেকর্ডিং শুনে নেওয়াই ভালো। আমি বুঝতে পারছি আজকে আর হয়তো বেশি মাথায় নিচ্ছে না। আমি একটু অবাকই হলাম, কেন, কারণ এটা কিছুই ছিল না, কিন্তু অনেক কঠিন কঠিন ফিলোসফি পড়ে এসে শেষে হিউমে এসে যদি কেউ আটকায়, তাহলে তুমি খুব, মানে আমার তাহলে মনে হয় যে খুব ভালো করে বোধহয় শোনা হলো হলো না। আমি কিন্তু বললাম পুরোটাই, কিছু কঠিন নেই এখানে। হিউম কিন্তু সব থেকে, মানে 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 মাটির কাছাকাছি, হিউমের দর্শনকে বলা হয় যে হিউমের দর্শন একদম মাটির কাছাকাছি দর্শন। হিউম আমাদের মতো মানে সাধারণভাবেই কথা বলেছেন, সাধারণভাবে তিনি দর্শন লেখার চেষ্টা করেছেন, এবং হিউম মনে করেন যে যদি কেউ দুর্বোধ্যভাবে দর্শন রচনার চেষ্টা করে, তাহলে সেই দর্শনকে কোনোদিন চিরকাল লোকে মনে রাখে না। বরঞ্চ যে দর্শন মাটির কাছাকাছি, যে দর্শন সাধারণ মানুষের সঙ্গে মিশে সাধারণ মানুষের কথা বলে বা সাধারণ মানুষের ভাষায়
আহ, কথা বলবে, সেই দর্শনকে লোকে মনে রাখে। হিউম এটা মনে করতেন, ঠিক আছে। তো আমার মনে হয় না কিছু বিশেষ কঠিন কিছু বললাম। ধারণার অনুষঙ্গ তিনটে, এটাই বললাম আজকে। 3 প্রকার ধারণার অনুষঙ্গ, তার মধ্যে সব 3 প্রকার ধারণার অনুষঙ্গকেই ইতিহাসবিদই বলি, সাহিত্যিকই বলি, বিজ্ঞানী বলি, লেখকই বলি, যেই বলি না কেন, এই 3 প্রকার ধারণার অনুষঙ্গকে সবাই অনুসরণ করে। বা যিনি মহাকাব্য রচনা করছেন তার কথাও যদি বলি, তাহলেও তিনি ধারণার অনুষঙ্গে 3টে সূত্রকে অনুসরণ করেন। ইভেন যিনি গল্প লিখছেন, কাল্পনিক গল্প লিখছেন, গল্প মানেই তো গল্প, আমরা যখন কোনো একটা জিনিসকে গল্প বলি তখন সেটা কল্পনা থেকেই আসে। হতে পারে সেই রকম জিনিস তিনি কোনো সময় দেখেছেন আগে, সেটা হতে পারে, কিন্তু গল্প মানে কি, সেটা কল্পনা। এবার যখন তিনি কাল্পনিক ভাবে কোনো একটা গল্পও লিখছেন, তখনও কিন্তু তার ওই 3টে ধারণার অনুষঙ্গ তার কাজ করছে, যদিও তার মাত্রা অনেক কম। একজন ইতিহাসবিদের ওই ধারণার অনুষঙ্গে 3টে সূত্র অনেক বেশি ভাবে কাজ করছে একজন ইতিহাসবিদের ক্ষেত্রে। কেমন, এবং একজন ইতিহাসবিদের ক্ষেত্রে কার্যকরণ সূত্রটা হচ্ছে সব থেকে বেশি তার জন্য প্রয়োজনীয় বলে হিউম মনে করছেন। কারণ কোনো ঘটনার কোনো কারণ একজন ইতিহাসবিদের অবশ্যই সেটা খুঁজতে লাগবে। একজন ইতিহাসবিদ মানেই তিনি খুঁজবেন যে এই ঘটনার কি কারণ, একটা ঘটনা ঘটেছে মানে তার পেছনে কি কারণ কারণ ছিল। কেমন, তো একজন ইতিহাসবিদের এটাই কাজ যে যে গান্ধীজিকে যখন হত্যা করা হলো, গান্ধীজিকে যখন হত্যা করা হলো তখন কে হত্যা করলেন এবং তার কি মোটিভ ছিল গান্ধীজিকে হত্যার পেছনে, সেটা একজন প্রকৃত ইতিহাসবিদ রাইটলি তিনি জিনিসটাকে লেখার চেষ্টা করবেন, এবং তিনি প্রকৃত ফ্যাক্টটা বুঝে বিষয়টাকে লেখার চেষ্টা করবেন। এবং মানে সেটা কোন সাল, সেই সময় কোন সরকার, সেই সময় কোন আহ, মানে আহ, কাদের সেখানে রয়েছে, হ্যাঁ, যে সেখানে সেখানে কোন গভর্নমেন্ট রয়েছে, সেখানে কি ইংরেজ সরকার রয়েছে না আমাদের স্বাধীন ভারতের গভর্নমেন্ট রয়েছে, তাহলে সেই সেই হত্যার পিছনে কারা কারা ছিল। এইভাবে যখন একজন ইতিহাসবিদ একজন ইতিহাস লিখছেন না, তার কিন্তু ভীষণভাবে প্রয়োজন তার প্রকৃত তথ্যকে মানে প্রকৃত তথ্যকে খোঁজার জন্য তার প্রয়োজন ওই 3টে সূত্রকে তার মাথায় রাখা। এবং তার জন্য প্রধান সূত্র হতে পারে একমাত্র ওই কার্যকারণ সূত্র, অর্থাৎ কোনো ঘটনার কোনো কারণ রয়েছে, এবং মানে একটা ঘটনা আছে মানেই তার কোনো কারণ আছে। এইভাবে কার্যকারণ সূত্রটা তার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। এর বেশি তো আজকে আর কিছু বলিনি। তো সুতরাং আমার মনে হয় না বুঝতে এত অসুবিধা হলো কেন, জানি না খুব ভালো করে মেয়েরা শুনলো কিনা। ঠিক আছে, ম্যাম ওই কালকে আবার। 3টে সূত্র আসলে গুলিয়েছে ম্যাম। ভুলানোর মতো কিছু ছিল না পারমিতা, আমার যেটা মনে হয় এতদিন ধরে এত কঠিন দর্শন দর্শন পড়ে এসে যখন আমি হিউম পড়াচ্ছি, হিউম একদম নিতান্তই সহজ সরল ভাবে বিষয়গুলো আমাদের কাছে ব্যাখ্যা করছেন। কেমন, বইয়ের ভাষা বলতে আমি বলছি না, আমি বলছি নিজের ভাষাতেই বলতে। কেমন, এমন নয় যে বইয়ের ভাষাই আমাকে সবসময় মানে বলতে হবে, তা নয়। আমি যা পড়ালাম তার একটা সামার ছোট্ট করে বললেও চলবে, 2 লাইনে বললেও হয়। কেমন, আমি সেটাই বলতে চাইছি, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমার মনে হয় যে যদি একবার মাথায় নিতে পারি আমরা যে না, আমাদের হিউম জানতে হবে, হিউমের এনকোয়ারিতে হিউম কিভাবে কত সহজ সরল ভাবে এক দর্শনকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, সেটা আমরা জানতে পারলে আমরা হিউম আরো ভালোভাবে বুঝতে পারবো। এবং আমরা তখন বুঝতে পারবো যে কত মানে সুন্দরভাবে তিনি একটা বিষয়কে তিনি ব্যাখ্যা করছেন। আমরা এখন করছি ধারণার অনুষঙ্গ, কালকে ক্লাস রয়েছে, কালকে আমরা ধারণার অনুষঙ্গের বিরুদ্ধে কিছু সমালোচনা বা আপত্তি উত্থাপিত হয়, সেইগুলো নিয়ে আমরা কালকে আবার দেখব। ঠিক আছে মেয়েরা, আজকে আমরা তাহলে আস্তে আস্তে লিভ করবো। ও ঠিক ম্যাম, আছে ম্যাম। হ্যাঁ, আমার না আগেরটাতে কিন্তু নাম লেখা হয়নি। ঠিক আছে, আমি আমার মনে আছে কারা কারা আজকে প্রেজেন্ট আছে, আমার মনে আছে, অসুবিধা নেই। ঠিক আছে। ঠিক আছে, আমি পার্সেন্টেজ দিয়ে দেবো, চিন্তা নেই।